ঘটনাটি ঘটে 2020-এর দিকে, যখন করোনা ভাইরাসের সময় চলছিল আর চারিদিকে ছিল লকডাউন। দিন হোক কিংবা রাত, মানুষ নিজ বাড়িতেই থাকত। তখন মামার কাজকর্ম খুবই কম ছিল। 2-3 দিনে 2-1টা এমার্জেন্সি কেস আসতো। কাজের চাপ কমে যাওয়ার কারণে মাসুদ তার গ্রামের বাড়িতে চলে যায়। আর এইদিকে মামার জন্য সংসার চালানো একটু কঠিন হয়ে পড়ে। টানা 3 দিন আতিক মামার কোনো কাজের জোগাড় হলো না। 3 দিন পর হঠাৎ মামার মোবাইলে একটি কল আসে। তবে কলটি হাসপাতাল থেকে নয়, বরং রোগীর পরিবারে থেকে আসে। বলা হয় ইমার্জেন্সি 3-4টা লাশ তাদের গ্রামের ঠিকানায় পৌঁছে দিতে হবে। মামার যেহেতু টানা 3 দিন কোনো কাজ হয়নি, আর আগামীতে আবার কখন কাজ হবে তাও জানা নেই। এইদিকে টাকারও খুব প্রয়োজন, তাই তিনি রাজি হয়ে যান। অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়েন লাশগুলো আনতে। তারপর ঠিকানা মতো মামা পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন 4টি প্যাকেট করা লাশ, আর তাদের পরিবারের লোকেরা সেখানে উপস্থিত। তারা মামাকে বলল 4টি লাশ একই গ্রামে নিয়ে যেতে হবে। তাই আর দেরি না করে পরিবারের লোকদের নিয়ে ধরাধরি করে লাশ 4টি অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিলেন। লাশগুলোর পরিবারের কিছু লোক আলাদা গাড়িতে করে অ্যাম্বুলেন্সের পিছে পিছে আসছিল, কিন্তু ওই অ্যাম্বুলেন্সে মামা ও 4টি লাশের সাথে একাই ছিলেন। টাকার খুব প্রয়োজন বলে মামা কাজটি করতে বাধ্য ছিলেন। মামা আর লাশগুলোর পরিবারের কাছে অনুরোধ করছিলেন যে তার সাথে যেন একজন অ্যাম্বুলেন্সে থাকে। যেহেতু মাসুদ গ্রামে চলে গিয়েছে, তাই মামা একা, আর 4টি লাশ। তিনি একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু লাশগুলোর পরিবারের লোকেরা জানালো করোনার কারণে তারা মামার সাথে বসতে পারবেন না। অ্যাম্বুলেন্স চলছে, আর অ্যাম্বুলেন্সের পেছনে লাশের পরিবারের 2টি গাড়ি আসছে। চলতে চলতে সামনে দেখা গেল গাড়ি চেকিং হচ্ছে, তাই মামার গাড়িটাও থামানো হলো। তারপর জিজ্ঞাসাবাদ করে মামার শরীরের টেম্পারেচার চেক করা হলো। সবকিছু ঠিকঠাক ছিল, তাই তাদেরকে ছেড়ে দেয়া হলো। আবার অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। কিন্তু লাশের পরিবারের লোকগুলো যে গাড়ি দুটোতে ছিল, সেই গাড়ি দুটি পুলিশ আটকে ফেলল। মামা অ্যাম্বুলেন্স এক সাইডে রেখে তাদেরকে কল দিলেন। তারা বলল পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটকেছে, তাদের আসতে কিছুটা সময় লাগবে। আর মামাকে গ্রামের ঠিকানার দিক নির্দেশনা দিয়ে লাশ নিয়ে চলে যেতে বললেন। সেখানে একটি লোকের নামও বললেন, যে কিনা মামার কাছ থেকে লাশগুলো সংগ্রহ করবে। যদিও মামা ওই গ্রামের রাস্তা চিনতেন না, কিন্তু তাদের দিক নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্স চালাতে লাগলেন। যেতে যেতে মামা দেখলেন অনেক মানুষ রাস্তার পাশে বসে আছে। কেউ খাবার খাচ্ছে, তো কেউ গাড়ির জন্য অপেক্ষা করছে। মামার কাছে অনেকে লিফট চেয়েছিল, কিন্তু মামা কারোর জন্য গাড়ি থামাননি। চলতে চলতে মামা একটু পর পর তাদেরকে কল দিয়ে রাস্তা জিজ্ঞেস করে নিতেন, কিন্তু হঠাৎ নেটওয়ার্কের সমস্যা হলো। ভালো করে কথা শোনা যাচ্ছিল না। কেটে কেটে 2-1টা শব্দ শোনা গেল, সম্পূর্ণ কথা অস্পষ্ট। মামা শুধু গ্রামটির নাম শুনতে পেরেছিলেন, তাই রাস্তার লোকেদের জিজ্ঞাসা করতে করতে আগে বাড়তে লাগলেন। একসময় সম্পূর্ণ নীরব রাস্তায় চলে এলেন। এখন কোনো মানুষও দেখা যাচ্ছে না। সামনে আর পেছনে মামা শুধু অন্ধকারই দেখতে পেলেন। আর সেখান থেকে রাস্তা অনেক খারাপ ছিল। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। রাস্তা খারাপ হওয়ার কারণে এখন গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছিল। একটু পর পর ঢাকনি খাচ্ছিল। আতিক মামার 2টি লাশ অ্যাম্বুলেন্সের 2 পাশের সিটে, আর বাকি 2টি অ্যাম্বুলেন্সের মাঝ বরাবর নিচে রেখেছিলেন। গাড়ি যখন ঝাঁকি খাচ্ছিল, তখন পিছন থেকে খুব বিকট একটা আওয়াজ আসলো। আতিক মামা আন্দাজ করলেন হয়তো 2 পাশের সিটে রাখা লাশ দুটো নিচে থাকা লাশের উপরে পড়েছে। মামা ইচ্ছা করলেন অ্যাম্বুলেন্স থামিয়ে লাশগুলো উঠিয়ে আবার সিটে রাখতে, কিন্তু তার সাহসে মোটেও কুলাচ্ছিল না। তাই তিনি এভাবেই চলছিলেন। ভয়ে মামার গলা শুকিয়ে আসছিল। মামা চুপচাপ গাড়ি চালাতে চালাতে মনে মনে আল্লাহকে ডাকছিলেন। রাস্তা পুরো নীরব, পিছনে 4টি লাশ, সামনে মামা একা। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। মামা মনে করলেন এখন যদি তিনি গাড়ি ব্যাক করেন, তাহলে হয়তো রাস্তা ভুলে যাবেন, আর এতে করে আরো বেশি বিপদ হবে। তাই আগে চলতে থাকলেন, এইভাবে যে রাস্তাটা কোথাও না কোথাও গিয়ে তো শেষ হবে। যে ভাবা সেই কাজ। গাড়ি চলতে চলতে একসময় রাস্তাটা শেষ হয়ে গেল। কিন্তু রাস্তা যেখানে শেষ হলো, সেই জায়গা দেখে আমার চোখ কপালে উঠল, কারণ সামনে ছিল ঘন জঙ্গল। এটা দেখে মামার হাত পা কাঁপতে শুরু করলো। হন্তদন্ত করে তিনি তাড়াতাড়ি লাশের পরিবারের কাছে কল দিলেন, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে কল ঢুকছিল না। মামা তখন ইচ্ছে করছিল লাশগুলো আর অ্যাম্বুলেন্স রেখে তিনি পালিয়ে যাবেন, কিন্তু মামা এখন ভয় আর দায়িত্বের বেড়াজালে আটকে পড়েছেন। কোন রকম আল্লাহ তাআলার নাম নিতে নিতে মামা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ব্যাক করলেন আর ফিরে যেতে শুরু করলেন। প্রায় 1 কিলোমিটার ব্যাক যাওয়ার পর রাস্তা খারাপ হওয়ার কারণে অ্যাম্বুলেন্সের পিছনের চাকা পাঞ্চার হয়ে গেল। বিপত্তি বাঁধল এই জায়গাতেই। মামা না চাইতেও অ্যাম্বুলেন্স থেকে নেমে নিজের মুখ ঢেকে নতুন চাকা বের করার জন্য অ্যাম্বুলেন্সের দরজা খুললেন।
খুলে দেখলেন এক পাশের সিটের লাশ নিচে পড়েছে। কোন রকম পাঞ্চার টায়ার খুলে নতুন টায়ার লাগালেন, আর নষ্ট টায়ারটি লাশগুলোর সামনে রেখে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিলেন। এবার দরজা লাগানোর সাথে সাথেই মামা ভেতর থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ পেলেন। ভাবলেন হয়তো টায়ারটি লাশের উপরে পড়েছে, কিন্তু পর মুহূর্তেই আমার ধারণা পাল্টে গেল, কারণ ভেতর থেকে দরজায় অনবরত ঠক ঠক করা হচ্ছিল। আর ক্রমশ অল্প সময়ের মধ্যেই আওয়াজ আরো বেড়ে গেল। এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে মামা অ্যাম্বুলেন্স থেকে অনেকটা দৌড়ে গিয়ে দাঁড়ালেন। মামা তখন শরীর অবশ্যই আসছিল। চোখের সামনে এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে মামা কাঁদতে লাগলেন। যা তিনি দেখছেন এটা তার মনের কোনো ভুল না। অ্যাম্বুলেন্স আস্তে আস্তে দোলতে শুরু করলো। মনে হলো যেন লাশগুলো জীবিত হয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে লাফালাফি করছে। 3-4 মিনিট এই অবস্থা থাকার পর হঠাৎ সবকিছু আগের মতো শান্ত হয়ে গেল। মামা কান্না বন্ধ করলেন আর জোরে জোরে আল্লাহর নাম পড়তে শুরু করলেন। তার মনে হলো হয়তো ভেতরে কোনো একজন জীবিত আছে, যাকে ভুলে মৃত ঘোষণা করা হয়েছে। হতে পারে সে মামার কাছ থেকে সাহায্য চাইছে। তাই আল্লাহর নাম নিতে নিতে মনে একটু সাহস জগিয়ে মামা অ্যাম্বুলেন্সের দরজা খুললেন। দেখলেন লাশগুলো সব আগের মতোই আছে, আর যে লাশটা পড়ে গিয়েছিল সেটিও এখন আগের জায়গায়। এই দৃশ্য দেখে মামা যেন নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তার সাথে কি হচ্ছে এগুলো। প্রায় 5 মিনিটের মতো মামা খায় দরজা খুলে লাশগুলোর দিকে তাকিয়ে রইলেন। লাশগুলো নিথর হয়ে পড়ে আছে। মামা নিজেকে সান্ত্বনা দিলেন যে ভয়ের কারণে হয়তো সে উল্টাপাল্টা দেখছে। তাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে সিটে গিয়ে বসলেন আর গাড়ি চালাতে লাগলেন। আনুমানিক 5 কিলোমিটার ব্যাগ যাওয়ার পর মামা লক্ষ্য করলেন সামনে 2টি গাড়ি। গাড়ি দুটি দেখে যেন মামার শরীরে প্রাণ ফিরে এলো। মনে যেন বেঁচে থাকার আনন্দ ফুটে উঠেছে। ওই গাড়ি দুটো মামার অ্যাম্বুলেন্সের সামনে এসে থামলো। মামা গাড়ি থেকে নেমে দেখলেন লাশগুলোর পরিবারের লোকেরা। তারা মামাকে জিজ্ঞাসা করলো, কেন মামা কল ধরছিলেন না? মামা বললেন, কল তো আমি আপনাদেরকে অনেক দিয়েছি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কল ঢুকছিল না। মামা পকেট থেকে ফোনটা বের করলেন আর দেখলেন এখন নেটওয়ার্ক ফুল। মামা অবাক হয়ে গেলেন, কিন্তু তাদেরকে লাশগুলোর ব্যাপারে কিছু না বললেন, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর পরিবারের লোকেরা মামাকে সঠিক রাস্তা দেখিয়ে গ্রামে নিয়ে গেল। মামা তাদের কাছ থেকে নিজের পারিশ্রমিক বুঝে নিলেন, কিন্তু ওই রাতে আবার অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসার সাহসটুকু আমার মধ্যে ছিল না। তাই মামা তাদেরকে অনুরোধ করলেন রাতটুকু যেন তাকে এখানে কাটানোর ব্যবস্থা করে দেয়া হয়। পরিবারের লোকেরাও মামাকে ব্যবস্থা করে দিলেন। ফজর হতেই মামার এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসলেন। মামার সাথে ওই দিন রাতে এত কিছু ঘটেছে তার কোনো প্রমাণ তার কাছে নেই, কিন্তু সে নিজে যা প্রত্যক্ষ করেছে সেটাকে মিথ্যা বলার কোনো উপায় নেই। তার মধ্যে শিহরণ জাগানো সেই ভয়, আতঙ্ক আর সচক্ষে মরণ দেখার অভিজ্ঞতা বলার মতো না। কিন্তু সংসার ভালো রাখার জন্য প্রতিনিয়তই তাকে নিজের মরণ সচক্ষে দেখতে হতো। যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ মাসুম খান। উনি একজন ব্যবসায়ী, বর্তমানে রয়েছেন গাজীপুর জেলার কোনাবাড়িতে। ওনার নিজ জেলা পাবনা। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি ওনার নানিকে কেন্দ্র করে। ওনার নানির নাম হামিদা বেগম। ছোটবেলা থেকেই নানি খুবই সৎ এবং নামাজি একজন মহিলা। ওনার নানির 4 জন সন্তান। এই মাসুম ভাইয়ের 2 জন মামা রয়েছেন আর একজন খালা রয়েছেন, আর ওনার আম্মু তো ওনার নানির একজন সন্তান। এই মোট 4 জন সন্তান। যে 2 জন মামা রয়েছেন, বড় মামার নাম হচ্ছে মোহাম্মদ রঞ্জু মৃধা, ছোট মামার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা। আল্লাহর রহমতে এই মাসুম ভাইয়ের নানার অর্থ সম্পদের কোনো কমতি ছিল না। আর্থিক অবস্থা তাদের যথেষ্ট ভালো ছিল। নানি তো ছোটবেলা থেকে একজন প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন এশার নামাজ পড়ার পর উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে স্বপ্নে উনি দেখেন কেউ একজন নানিকে বলছেন, আমার থেকে এই জিনিসটা নিয়ে যাও। নানি বললেন, কি নেব? তখন ওই অবয়বটি নানিকে একটা সাদা কড়ি দেন, যেটাকে অনেকে দুধ কড়ি বলে থাকেন আর কি। তো নানি কিন্তু এটা স্বপ্নে দেখেছিলেন। সকালে ফজরের নামাজ পড়ার জন্য উনি যখন উঠলেন তখন দেখতে পেলেন তার হাতে সেই কড়িটা রয়েছে। উনি মনে করেছিলেন এটি তো শুধু একটি স্বপ্ন, কিন্তু হাতের মধ্যে কড়িটা কোথা থেকে এলো? তার মন কিন্তু মানতে নারাজ যে এটা স্বপ্নে উনি পেয়েছেন। মনে হচ্ছিল উনি হয়তো বা কোনো কারণে এটা হাতে নিয়ে ঘুমিয়ে গিয়েছেন। এই বিষয়টা উনি কিন্তু কারোর সাথে শেয়ার করেননি।
এভাবে কয়েকটা দিন পার হয়ে যায়। কইটা উনি ওনার কাছাকাছি একটা জায়গায় রেখে দিয়েছেন, যাতে উনি জানেন যে এটা কোথায় রেখেছেন, অন্য লোকজন যেন এটা না জানে। এভাবে কয়েকটা দিন পার হয়ে গেলে নানি একদিন ফজরের নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করেছেন। হঠাৎ করে নানি দেখতে পেলেন তিনি জায়নামাজের যেই জায়গাতে সিজদা দিবেন ওখানে 3টা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। নানি তো নামাজে দাঁড়িয়েই এ দৃশ্য দেখে অনেক ভয় পেয়েছিলেন, কিন্তু পরে ভাবলেন আমি তো এখন নামাজ আদায় করছি, আমার ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, নিশ্চয়ই এটা আমার একটা ইমানের পরীক্ষা, আমি স্বাভাবিকভাবেই নামাজ আদায় করে যাই। সিজদার জায়গায় কিন্তু সাপ ফনা তুলে বসে আছে। উনি রুকু করলেন, ঠিক ওই জায়গাতেই সিজদা করেছেন, ওই সাপের উপরে। উনি সিজদা দিচ্ছেন, সিজদা থেকে যখন আবার উঠলেন, 2 সিজদা দিতে হবে, উনি দেখলেন সাপগুলো ওখানেই আছে, আবার উনি সিজদা দিলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, উনি সিজদা দিয়েছেন, সাপগুলোর সাথে ওনার আঘাতও লাগেনি, সাপগুলো ওখান থেকে সরেও যায়নি। উনি কিন্তু এভাবেই সালাত অর্থাৎ নামাজ আদায় শেষ করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, এরপর দেখলেন ওই 3টা সাপ আর নাই ওখানে। এই ঘটনাটাও কিন্তু উনি কাউকে বলেননি, নানাকেও উনি বিষয়টা বলেননি, মনের ভুল মনে করেছিলেন। এটা নিয়ে উনি খুব একটা মাথাও ঘামান নাই, কারণ মুরব্বীদের কাছে শুনেছেন যে ফজরের নামাজ বা তাহাজ্জুদের নামাজ পড়ার সময় দুষ্টু জিনেরা এসে ভয় দেখায়, যাতে করে সে নামাজে অমনোযোগী হয়ে যায়, নামাজ পড়তে ভয় পায়, নামাজ থেকে বিচ্যুত হয়ে যায়। এটা এরকম কিছুই হয়েছে। আর সত্যি সত্যি সাপ হলে তার কপালে তো ঠোকর দিত। আর ওনার ইমানি জোর এমনটাই ছিল, সত্যি সাপ হলে উনি সিজদা দিবেন, প্রয়োজনে সাপ যদি কামড়ও দেয় উনি মারা যাবেন, তবুও নামাজ থেকে উনি এখন সরে যাবেন না, এমন ইমানি চেতনা ওনার ছিল। উনি কিন্তু নামাজ শেষ করেছেন, সাপও আর দেখতে পেলেন না। তো এইভাবেই চলছিল আর কি। বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। নানি একদিন আবারও এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছেন। নানি স্বপ্নে ওই 3টা অবয়ব দেখতে পেলেন। সেই 3টা অবয়ব অর্থাৎ সেই সাপের অবয়ব। এই 3টা অবয়ব তাকে বলছে, তুমি তো অনেক ভালো মানুষ, তোমাকে আমাদের পছন্দ হয়েছে, আমরা তো 3 জন, তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। তখন নানি বলছেন যে আপনারা কারা? তখন তারা বললেন যে তোমার বাসার পাশে একটা আম গাছ আছে, আমরা তার নিচেই থাকি, আমাদেরকে তোমরা সাধারণত দেও বলে থাকো, আর আমরা সাধারণত টাকার গোলা পাহারা দেই, অর্থাৎ গুপ্তধন পাহারা দেই। এটা আমরা তাদেরকেই দিতে পারি যারা ভালো, যারা সৎ মনের মানুষ, যারা এটার অপব্যবহার করবে না। আর এটা যখন আমরা দিয়ে দেব, আমরা এটার দায় থেকেও মুক্ত হয়ে যাব, আমরা চাই এটা তোমাকে দিতে। তো নানি বলেন যে আমি এইগুলো দিয়ে কি করব, আপনারা চলে যান, আমি এগুলো নিতে পারবো না, আমার এগুলো পছন্দ না। তো দেখা গেল যে এই কথা বলার পর তারা একে অন্যের দিকে একটু চাওয়াচাওয়ি করলেন, সাপের আকৃতিতেই তারা মাথা ঘোরালেন, মানে হচ্ছে যে তারা নানির এই কথার জন্য অপ্রস্তুত, কেউ এই বিষয়গুলো পেয়েও না করে দেবে এই বিষয়টা তারা আসলে আশা করেনি। যাই হোক, তারা ওই স্বপ্নের মধ্যেই চলে যায়। এভাবে আরও বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। নানি এরপর যেটা হয় আর কি, কয়েকদিন পর আর কি, এশার নামাজের পর ঘুমিয়ে আছেন, নানাও পাশে শুয়ে আছেন। রাত তখন ঠিক কয়টা বাজে নানির ঠিক খেয়াল নাই। নানি ফিল করলেন যে ওনার শরীর বেয়ে অর্থাৎ পায়ের কাছ দিয়ে কিছু একটা বেয়ে আস্তে 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 উপর দিকে উঠে আসছে, আর জিনিসটা অনেক ঠান্ডা। উনি কিন্তু ওনার শরীরকে নাড়াতে পারছিলেন না। তো আস্তে 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 যখন ওনার কোমর পর্যন্ত উঠে গেছে, তখন হঠাৎ করে আজানের শব্দ ভেসে আসে বাইরে থেকে। তখন মনে হলো ওই জিনিসটা আবার নেমে চলে গেল। উনি কিন্তু এতক্ষণ কোনো কথা বলতে পারেননি, মনে হচ্ছিল ওনার শরীর কিন্তু পুরোটাই অবশ হয়ে গেছে। যখন ওই জিনিসটা নেমে গেল, তখন তো উনি ধর্মর করে উঠে বসলেন, হাঁপাচ্ছিলেন। পাশে শুয়ে থাকা নানা বললেন, কি হয়েছে হামিদা? তখন নানাকে উনি পুরো ঘটনা খুলে বললেন। পুরো ঘটনা বলতে এই যে স্বপ্নে যেটা হয়েছে বা বাস্তবেই এটা হয়েছে, উনি তো ঘুমিয়েছিলেন, এই যে একটা জিনিস উঠে আসছিল, জাস্ট এইটাই আর কি খুলে বলেছেন। এর আগে কি হয়েছে এটা বলেন নাই। তারা বলেন, ও কিছু না, সারাদিন কাজ করো তো, ক্লান্ত হয়ে শুয়ে পড়ো, অনেক কিছু নিয়ে ভাবো, এই জন্য হয়তো বা এরকম কিছু দেখেছ। তো এরপর কেটে গেল আরও বেশ কয়েকটা দিন। এরপর একটা মারাত্মক ঘটনা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে, নানি তো একবার শুধু জায়নামাজে ওই 3টা সাপকে দেখেছিলেন,
অর্থাৎ নামাজরত অবস্থাতেই। এরপর কি হলো, নানি প্রত্যেক দিন ফজরের নামাজ যখন পড়তে দাঁড়াতেন তখন ওই 3টা সাপকে দেখতে পেতেন। তবে এবার ওই সিজদার জায়গায় থাকতো না, পাশে থাকতো। নানি ঠিকঠাক মতোই নামাজ আদায় করতেন, নানির কোনো ক্ষতি করতো না। তো এভাবে কিন্তু তারা প্রতিদিনই আসতো। তবে মোটামুটি সপ্তাহখানেক পার হয়ে যাবার পর নানি নামাজে দাঁড়িয়েছেন, দেখতে পেলেন এই জায়নামাজে এখন 3টা সাপ দেখা যাচ্ছে না। মাঝে অবশ্য উনি একদিন 2টো সাপ দেখেছিলেন, এখন দেখলেন একটা সাপ। উনি বিষয়টা নিয়ে গুরুত্ব দিলেন না। ওই দিন তো পার হয়ে গেল, সারাদিন পার হয়ে গেছে। রাতে যখন উনি ঘুমিয়েছেন তখন উনি স্বপ্নে দেখতে পেলেন ওই সাপটা এসে তাকে বলছে যে তোরা মানুষ এত খারাপ, আসলে তোদের মতো এত খারাপ আমরাও মনে হয় হতে পারি না। আমরা যে 3জন ছিলাম এখন আর 2জন নাই, এরা মারা গেছে। কিভাবে মারা গেছে জানিস? আমরা তো 3জন আসতাম, একজন একটু বের হয়েছে শুধু এই গাছের নিচ থেকে কোনো একটা কাজে, সাপের রূপ ধরে বের হয়েছে। একজন দেখে ফেলেছে সাপ, সাপ বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, লাঠি দিয়ে পিটিয়েই তাকে মেরে ফেলেছে। এদিকে আমাদের আরেকজন আবার পরে বের হয়েছে, তাকেও একই রকমভাবে মেরেছে। তবে তাকে মেরেছে ট্যাটা দিয়ে, প্রথমে ট্যাটা দিয়ে আঘাত করেছে। এখন আমি একা হয়ে গেছি, আমার 2জন সাথী আর পৃথিবীতে নেই। তোরা কাজটা মোটেও ভালো করলি না। তবে এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস নাই বলতে এটাই যে তাদের মৃত্যু ওভাবে লেখা ছিল, হয়ে গেছে। এখন আমি একা বেঁচে আছি, এই সম্পদ আমি তোকে দিয়ে যেতে চাই। আমি চাই এটার একটা ভালো ব্যবহার হোক। আর শোন, এটা কাউকে বলবি না। স্বপ্নের মধ্যেই নানি নাকি হাসূচক মাথা নাড়ান। আর ওই অভাবটা এটাও বলেছিল যে তারা 3জন একটা গুপ্তধন পাহারা দিচ্ছে। এটা শুধু ওই ব্যক্তিকেই দেয়া যাবে যিনি ভালো। এরা 3জন নানিকেই হচ্ছে বাছাই করেছেন যে নানিকে দিলে কোনো সমস্যা হবে না। এর মধ্যে 2জন তো এভাবেই মারা গেল। নানি হাসূচক মাথা নাড়িয়েছেন যে কাউকে বলবেন না। তখন আবার ওই অভাবটা বলে যে শোন, আমি এখন আম গাছের ওখান থেকে একটু সরে এসেছি, তোদের যে চাল ভাঙানোর জন্য যে ঢেকিটা আছে ওই ঢেকির কাছে আমি আছি, এটাও কাউকে বলিস না। এখান থেকে আমাকে নিয়ে যা, যদি বলিস তাহলে তোরও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। এটা বলেই নাকি ওই অভাবটি অদৃশ্য হয়ে যায় স্বপ্নের মধ্যেই। তারপরের দিন নানি সকালবেলা ভাবলেন, আচ্ছা এগুলো কি উনি এভাবেই মনের মধ্যে চাপা রাখবেন নাকি সবাইকে বলবেন? তো চিন্তা করতে করতে আরও 2টা দিন কেটে গেল। নানি একদিন আতপ চাল ভিজিয়ে রেখে পিঠা বানাবেন বলে চিন্তা করেছেন, ভিজিয়েও রেখেছেন। ভিজিয়ে রাখার পর এটা তো আবার ভাঙাতে হবে, ওই ঢেকিতে ভাঙাতে হবে। তো তখন নানি কি করেছেন, এই মাসুম ভাইয়ের বড় মামাকে ডেকেছেন, এই রঞ্জু এদিকে আয়, ঢেকিতে পাড় দিতে হবে। তখন বড় মামার সাথে এই মাসুম ভাইয়ের মা, তারপর ছোট মামা এসেছেন। তো ওনারা ঢেকি পাড় দেওয়ার জন্য আসছেন। তখন হঠাৎ করে নানির মনে পড়ে যে আরে এখানে তো একটা জিনিস আছে, ওই অবয়বটা বলেছে, এখন আমি কি এটা উঠাবো কি না। এই চিন্তা করতে করতে তখন এই রঞ্জু মামাকে নানি বলা শুরু করেছেন, আরে রঞ্জু, এই যে আমি তো স্বপ্নে এতদিন ধরে এই জিনিসটা দেখতেছি, এই ঘটনা ঘটছে, এইখানে নাকি একটা জিনিস আছে, আমি কি উঠাবো? তখন বড় মামা বলে যে না মা, তুমি এইগুলো উঠায়ও না, আমি শুনছি যে এগুলা উঠাইলে পরবর্তীতে অনেক ধরনের ঝামেলা হয়, এগুলো সৎ ব্যবহার সবসময় করা যায় না। আমরা যেমন আছি তেমনই থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, আমাদের তো কোনো অভাব নাই যে আমরা এগুলো নিয়ে বড় লোক হব। অযথা এই জিনিসগুলো নিয়ে বিপদ ডেকে আনার কোনো মানে হয় না। তখন এ কথা শোনার পর নানি চিন্তা করলেন যে কথা তো সত্য। তারপরও নানি চিন্তা করলেন যে এতবার বারবার যেহেতু বলেছে, উঠাবেন কি উঠাবেন না, তখনও কিন্তু উনি একটু কনফিউশনের মধ্যে আছেন। তো যখন বড় মামা বুঝতে পারলেন যে ওনার মা কনফিউশনে আছেন, তখন বড় মামা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার উঠাতে হবে না, আমি বুঝতে পারছি, আচ্ছা আমি নিজেই দেখি ওখানে কি আছে। এই বলেই মামা একটা শাবল নিয়ে আসেন ঘর থেকে। আর যেই জায়গাটা আন্দাজ করেছিলেন নানি, ওই জায়গাতে মামা মাটিতে শাবল দিয়ে একটা কোপ দিয়েছেন। সাথে সাথে হয় কি, মাটি ফেটে যায়।
ফেটে মনে হলো মাটি দেবে গেল। মনে হলো যে ওখানে কিছু একটা জায়গা, মাটির নিচের জায়গা দখল করেছিল, ওই জিনিসটা হঠাৎ করে সরে গেছে, মাটিতে ওই জায়গাটা ভেঙে দেবে গেছে। আরেকটা জিনিস মনে হলো যে ওখান থেকে কোনো জিনিস মাটির ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা সরে গেল। এই জিনিসটা যখন হলো তখন তো ওনারা সবাই বুঝতে পেরেছিলেন যে আসলেই এখানে কিছু একটা ছিল। এই ঘটনার পর নানি বেশ কয়েকদিন স্বপ্ন দেখেন না এই বিষয় নিয়ে আর কি। তবে সপ্তাহখানেক পর স্বপ্নে ওই অবয়বটাকে উনি দেখেছিলেন। ওই অবয়বটা এসে বলে যে তোকে তো অনেক ভালো মনে করছিলাম রে, তোকে তো দেখা দিলাম, কিন্তু তুই কি করলি? তুই ছেলেকে বলে দিলি। কাজটা কি ঠিক হলো? যেহেতু আমাদের এই জিনিসগুলো তোদের দরকার নাই, আমাদেরও দরকার নাই, তো ঠিক আছে, জোর করে আমরা কাউকে দেব না। আর আমি একা হয়ে গেছি এখন। আমার দুইজনের ইচ্ছা ছিল, যারা আমার সঙ্গী ছিল, যে তোকে জিনিসগুলো দিয়ে যাব। যেহেতু তুই নিবি না, তাহলে দিয়ে কি করব? যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আমি এখন তোদের বাড়ির পাশে যে পুকুর আছে, এই পুকুর পাড়ে থাকবো। তোর একটা কাজ করবি, জায়গাটা কখনো ময়লা করিস না, পরিষ্কার রাখবি। আর এই জিনিস আমার কাছেই থাক, যদি পরবর্তীতে কাউকে পাই চিন্তা ভাবনা করব দেব কি দেব না। তবে আপাতত তোদের কাউকে দিব না, যেহেতু তোরা নিতে ইচ্ছুক না। তবে একটাই অনুরোধ, যে এখানে আমার দুইজন সাথী শহীদ হয়ে গেছে, আমি এদের এখান থেকে আর যাব না, এখানেই থাকবো। আর তোরা এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি। সেই থেকে ওই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয়। তবে ওখানে কেউ কিছু দেখেছে, ভয় পেয়েছে, এমনটা কিন্তু হয় না। আর নানি কিন্তু এখনো বেঁচে আছেন, তবে বয়স হয়ে গেছে তো একটু অসুস্থ আছে। নানির জন্য দোয়া চেয়েছেন। আমরা আপনাদের ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে একটা বিষয় কিন্তু ফুটে উঠেছে আমাদের কাছে, তা হচ্ছে যে গুপ্তধনের নেশায় মানুষ তার জীবন যৌবন বার্ধক্যও শেষ করে দিচ্ছে। বাংলাদেশে এমন বহু মানুষ আছে, বিভিন্ন জায়গায় পিলার পাওয়া গেছে, ম্যাগনেট পাওয়া গেছে, সেটা কেনার জন্য যাচ্ছে, দেখার জন্য যাচ্ছে। একটা বিশাল প্রতারক চক্র আছে, এগুলো নিয়ে তারা কাজ করে। তারা একটা ফাঁদ পাতে যে হ্যাঁ আপনাকে দেখাবো, দেখানোর জন্য টাকা দিতে হবে। এই লোকগুলো একটা জায়গায় যায়, যাওয়ার পর তাদেরকে আটকে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায় করে, অথবা টাকা পয়সার কথা কিছু বলে না, এমন একটা নির্জন জায়গায় নিয়ে তাদেরকে যায়। যেহেতু এই বিষয়টা খুব সেন্সিটিভ, ওখানে যাওয়ার পর ওই ব্যক্তিদেরকে আটকে ফেলে। তখন তার পরিবারের কাছে ফোন করে যে একে দেন, একে যদি আপনারা ফেরত চান তাহলে আপনাদেরকে এত টাকা দিতে হবে, নাহলে আমরা তাদেরকে ফেরত দিব না। পরিবার থেকে বলে একে দেন, আমরা টাকা দিব, বা এভাবে কষ্ট করে একটা নেগোসিয়েশন করে একটা টাকা পয়সা তাদেরকে দেয়। এরকম বিশাল একটা ধান্দাবাজ চক্র কিন্তু এগুলোতে সক্রিয় রয়েছে। অথচ কিছু মানুষ এগুলো পেয়েও হাতছাড়া করে, তারা কিন্তু নেয় না। তার মধ্যে নানি একজন, যিনি এটা পেয়েও হাতছাড়া করেছিলেন, বা উনি আগ্রহই দেখান নাই কখনো সেভাবে। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক, 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয়, এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন। এবং সেই ঘরের পাশে, তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ, এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামাল উদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয়, এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামাল উদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা।
তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামাল উদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাদি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করত। এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে চাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামাল উদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। একদিনকার ঘটনা, তিনি গেছেন জামাল উদ্দিন সাহেব, তো ওই দিন তার বাবার সাথে এই কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। তিনি বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়। যখন ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায়, ভুজুং বুঝায়, তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে যে কোনাকুনি হেঁটে যাচ্ছেন, তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামাল উদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন। তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন, বসে আছেন। খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন। এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিত্তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিতে টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। আর তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম নাড়া দিতেছে এরকম করে। তো তিনি বেশ কসরত করতেছেন। কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আড় মাছ, বড় আড় মাছ। অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে, এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় না। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন, এখন তার প্রশ্নই আসেন এখানে বেশিক্ষণ থাকা। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢুকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়ে রয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি এইখানে খুব একটা পান না। তিনি এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস। ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল, এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার দুই হাতের উপরে, তার যে দুই কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয়, ওরকম লাগতেছে।
তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন, চিন্তা করলেন তার ব্লাড প্রেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করছেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খাইতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে দিয়ে আসতেছেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলা নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা, এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে হয় ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে, মাছ 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আসতে আসতে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পর দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভেতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখো দেখে যাও। বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচা দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটারে করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে আমি কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না না না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবা, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুম আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন। তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই ব্যাপারে একটু বেশি কশাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন যেন ভারী লাগতেছে। সেই তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন? তুমি তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুজন কথা বলতেছেন, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালাই দিলেন, কাঠ লাকড়ি ঢুকায় পাটখড়ি দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সেখানে। মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলা দিয়ে পাশে রেখে গেলেন। রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে, তো কেমন দিন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এইদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, নিচে পাকা কর, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা। আর তিনি তার এই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে। আর আকাশে একটা চাঁদ,
তো জামাল সাহেব ওখানে কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন মানে পানিটা মাথার ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি, তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন। কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল সত্যিকার মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল। মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যে এরকম, সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন, কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে? তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলে ঢাললেন প্রত্যেকবার। ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল। তার যে শরীর একটা ভারী ভাব ছিল, এইটা চলে গেছে তার, মানে এই ভাবটা চলে গেল। শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে পুরোনো কাপড়গুলা ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কি রে এখানে শব্দ কি রাতের বেলা? মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন, এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওই সাইড ধরে। দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন, জামাল উদ্দিন ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বানরের মতো দেখলে এটা কি, চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে 2টা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আরেকটা ফিগার, চোখ 2টা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকা আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখানে মাছ যে কাটতেছে ওইদিকে। তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। এরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি? তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকেনটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেননি।
তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলা কাঠ একটা বের করে শত করে ঘোরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলা কাঠটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা কে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলা কাঠটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে এটা বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন যে জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, এজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, কে ধরে রাখছে শক্ত করে। তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলা কাঠটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলা কাঠটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওরে যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আষ্টে লাগানো। তার স্ত্রী দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর চোখ দুটো জল জল করতেছে, মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাজে ইফেক্ট হয়, সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নেই, এটা যখন আসছে ওই মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চেলাকাঠটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিয়েছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ। ওর স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করা রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আষ্টে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ভিজে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ। তোর সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে। দিয়ে তার আম্মা বললেন যে তোর বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিশাচকে বলে, ওটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে। আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা, সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে,
এটাতে কি হয়েছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিসটা থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনারে ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো, আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওইরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। আমার কাছে কিন্তু জামালউদ্দিন সাহেবের এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর গ্রাম বাংলার ঘটনা আমার কাছে সবসময় ক্লাসিক মনে হয়, এমনকি আমি যখন কোনো গ্রামে বেড়াতে যাই আমার কাছে সেখানকার পরিবেশটাই অন্যরকম লাগে, মনে হয় যে বেশ একটা মিস্টিক এনভায়রনমেন্ট। সন্ধ্যার পরে মনে হয় আসলেই যে এখানে একটা ভৌতিক ইমেজ কাজ করে। তো যাই হোক, আমি কল্পনা করছিলাম ঘটনাটা শেয়ার করার সময় আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় প্রেজেন্ট আছি। বেশ লেগেছে আমার কাছে। আর আপনাদের যাদের কাছে এরকম কোনো ঘটনা আছে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবে। আমাদেরকে রাজন ভাই পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন রাজন ভাই, তিনি আপনারা আমাদের ঈদে তার ব্যাপারে তার ঘটনা, আপনারা ঈদে তার ঘটনা শুনেছিলেন, এবং তিনি আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল যার সাথে ঘটনাটি ঘটে। সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল, রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনাটা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয়, এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোন একটা কলেজে পড়ালেখা করত, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই মানে আমার মন থেকে আমি খুব জড়িত, জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনাটা চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরে নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে 2-1টা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলে টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুরে এসেছিলাম, তিনি বলেছেন যে হ্যাঁ অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে, এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়, রিক্সা পায়নি সে এত রাতে, এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে, তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে, আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্প পোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্প পোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা, এবং প্রত্যেক সড়কে ল্যাম্প পোস্ট আছে কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারেলি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় আসতে আসতে তার হেঁটে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়।
সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রা ভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? তা ওদের দারুণের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আধ্যাত্মিক মানে দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করছেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা লাগা ভাব। তাই আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্ছে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি, আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় এমনিতেই আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানায়, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাইতের ডিউটি আমি করি প্রত্যেক দিন, আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও, তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশে ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এপাশ থেকে ওপাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ বেগে রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছে, নয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান, ঘুমে করে কি নাকি দেখছেন, আমার পেছন পেছন কে হয়ে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি, মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাতাহাতি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নক, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশুদিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে। নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকালে সকালে উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর, তুই আমাকে কেমনে এখানে, তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস এখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? সেটা বলে, আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে এদিকে সেদিক তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিং এর সামনে ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিং এ পা ফাঁকে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল, আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে।
লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র দেখেছে বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজেই ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন আহামরি রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য যাবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরো অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে ঢুকিয়ে ওকে জিজ্ঞেস করে, কিরে, দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটপট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাবার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে, আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয়, একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে ওঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাবার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে, তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচন্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করেনি, উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে
আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের 2 হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চেয়ে খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলে, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলেমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানে ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাওয়াকে যেভাবে হুমকি দিত আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি। টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে, এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনের 2 হাত দিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবার চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো। দাঁতের ফাঁকে গরুর ভুড়ি ঝুলছিল। 2 হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছে, বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি যে ওই দিন ওখানে খুব ক্ষুধা পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনি সে দৌড় দেয়। দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিক মতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো। গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিংয়ে যায়। মেঝেতে কেউ ছেঁচড়ালে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে হেঁটে যাচ্ছিল। রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেঁড়া মুরগি ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন, তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন,
কালকে আসছি আমি আপনার বাসায়, সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে, বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি, মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে, মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল, এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকে হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি, মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরো ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিং এর সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলারও ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেবার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারেনি এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে, ওই গ্রামেই, তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা, কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায় যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়, কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরো 20টি তাবিজ বের করে নেয় এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সবকিছু ভালোই ভালো স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল এবং খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এইটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই আপনার ঘটনার জন্য। অনেকে যা দেখে তা বিলিভ করবে না এবং এটাই স্বাভাবিক, এবং বিলিভ করাটা কিন্তু অস্বাভাবিক। বিলিভ করাটা কিন্তু এখনকার যুগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করছি বিলিভ করাটা অস্বাভাবিক, কিন্তু যারা করছে তাদের হয়তো আমাদের ঘটনাগুলো ভালো লাগবে এবং আজকের ঘটনাগুলো এরই প্রমাণ। জামালপুরে আমি যখন গিয়েছিলাম তখন জামালপুরের ফৈতি গোরস্থান, জামালপুরের গজনিতেও আমি কয়েকবার গেছি। গজনি খুবই হন্ডেড জায়গা এবং গজনি রিলেটেড আমি কিছু লোকের সাথে কথা বলেছি এবং সেখান থেকে হয়তো কিছু ঘটনা আসবে। ঝিনাই ব্রিজ, যারা জামালপুর থাকেন, ঝিনাই ব্রিজের সামনে একটা ছোট্ট মসজিদ আছে, সেটা নিয়ে একটা ঘটনা আছে। এটা নিয়ে আমি একবার শেয়ার করেছিলাম, আমি চেষ্টা করব এটা সামনে আবার শেয়ার করতে। এবং ওইখানে একটা জায়গা আছে, ওইটা হচ্ছে এগ্রিকালচার, এবং ওইখানে প্রায় সময় আমি যখন যেতাম তখন শিয়াল দেখতাম। এখনো শিয়াল আছে কিনা আমি জানি না, রাজন ভাই ভালো বলতে পারবেন। রাজন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি চাইবো আপনি আরো ঘটনা কালেক্ট করেন এবং আমাদেরকে শেয়ার করেন। আশা করছি আপনি এখন শুনছেন আমাদের ঘটনাগুলো এবং আপনি এই মুহূর্তে লাইভ চ্যাটে আছেন। যদি থাকেন তাহলে আপনি একবার হলেও শাউট করবেন। একটি পরিবারে 2 জন ভাই ছিল। বড় ভাইয়ের নাম ছিল অনিক ও দ্বিতীয় ভাই মানে ছোট ভাইয়ের নাম ছিল আকাশ। তাদের বাবা মা কেউ ছিল না, মারা গেছেন। তাদের গ্রামটি ছিল অনেক বড়, আবাদি জমির মাঠ পেরিয়ে 30 থেকে 40 মিনিট হাঁটার পর একটি গ্রাম।
বড় ভাই অনিকের বিয়ের বয়স হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বিয়ে করবে। তারপর সে বিয়ে করে একইভাবে ছোট ভাই আকাশও কয়েক বছর পর বিয়ে করে। অনিক ও আকাশের বাবা মা মারা যাওয়ার আগেই ধন সম্পদ সব দুই ভাইয়ের মাঝে ভাগ করে দিয়ে যান। অনিক বিয়ে করার পর তার দুই ছেলে সন্তান হয়। এইদিকে তার কয়েক বছর পর আকাশেরও একটি ছেলে সন্তান হয়। বলে রাখা ভালো, আকাশ ও অনিক তাদের দুই ভাইয়ের মাঝের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তারা মাঝে মাঝে ঝগড়া করত। এভাবে তাদের দিন কাটতে থাকে। এরই ভিতর অনিক ও আকাশের ছেলেগুলো যুবক বয়সের হয়ে যায়। তারাও বিয়ে করতে চাচ্ছিল। তাই বড় ভাই অনিক তার ছোট ভাই আকাশের কাছে গিয়ে বলল, দেখ আকাশ, তোর তো একটা ছেলে, আমার তো দুইটা ছেলে, আর তোর একটা ছেলের জন্য এত ধন সম্পদ তো লাগবেই না। তুই আমাকে তোর ধন সম্পদ লিখে দিয়ে যা। আমার তো দুইটা ছেলে, আমার আরো ধন সম্পদ লাগবে। কিন্তু আকাশ কোনোভাবেই ধন সম্পদ দিতে রাজি নয়। সে মুখের উপর বলে দেয় যে কোনো ধন সম্পদ তাকে দিবে না। এক কথা দুই কথা চলতে চলতে তারা এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আর অনেক বাড়ি যাওয়ার সময় আকাশকে অনেক হুমকি দিয়ে চলে যায়, যেমন আমি তোকে দেখে নিব, তোর সন্তানের আমি ক্ষতি করব ইত্যাদি। আকাশ তার কথায় কোনো পাত্তা দেয় না। এভাবে অনেক আকাশকে যখনই রাস্তায় দেখতো তখনই তার কাছ থেকে সম্পদ লিখে নিতে চাইতো, কিন্তু আকাশ কোনো মতেই দিতে রাজি নয়। এক পর্যায়ে অনেক আকাশের উপর ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত নেয় যে এক কবিরাজের কাছে যাবে এবং আকাশের উপর কালো জাদু করবে, তাকে মেরে ফেলে সব সম্পত্তি হাতিয়ে নিবে। তাই সে এক কবিরাজের কাছে যায় এবং আকাশের উপর কুফরি কালামের মাধ্যমে কালো জাদু করে। আকাশের উপর কালো জাদু করায় সে প্রতিদিন রাতে দেখতে পায় কোনো কালো অবয়ব এসে ডাকছে, তাকে নিয়ে যেতে চাচ্ছে। অনেকভাবে আকাশকে প্রতিদিন রাতে সেই কালো অবয়বটি ভয় দেখাতো। আকাশ রাতে ঘুমাতে পারে না, কিছু খেতে পারে না। তারা গ্রামের মানুষ ছিল বলে বুঝতে পারেনি এত কিছু যে কেউ তাদের উপর কুফরি কালাম করেছে। স্বাভাবিকভাবেই দিন পার করছিল। দিন দিন অনেক শুকিয়ে যায়। এভাবে করতে করতে আকাশ এক পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিছুদিনের মাঝেই মারা যায়। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আকাশের পাশে তার স্ত্রী আর একমাত্র সন্তান তন্ময় বসে কাঁদছিল। তারপর পাড়া প্রতিবেশী সবাই এসে ধর্মীয় অনুযায়ী আকাশের কাফন দাফন কার্য শেষ করে। সবাই আকাশকে মাটি দিয়ে চলে যায়। তখন অনিক আসে আর আকাশের স্ত্রীকে বলে, দেখ, আজ তোর এই দিনটি দেখতে হতো না। যদি আমাকে ধন সম্পত্তি লিখে দিতিস তাহলে আজ তোর স্বামী বেঁচে থাকতো। বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অনিকের এই কথা শুনে আকাশের স্ত্রী বুঝতে পারে যে অনিক তার স্বামীর উপর কুফরি কালাম করেছে। আকাশের স্ত্রী ও তার ছেলে শোকে কাতর হয়ে দিন পার করছিল। তারপর একদিন আবার অনিক এসে তার বইয়ের উপর হুমকি দিতে থাকে যে সে যদি তার সম্পদ লিখে না দেয় তাহলে তার একমাত্র ছেলে তন্ময়কে আকাশের মতো মেরে ফেলবে। কিন্তু তারপরে আকাশের স্ত্রী রাজি হয় না সম্পদ লিখে দিতে। অনিক অনেকবার বলতে বলতে এক পর্যায়ে যখন আকাশের স্ত্রী দিতে রাজি হচ্ছিল না, তখন অনিক বলে যায় যে রাতের বেলা তন্ময়কে রাস্তায় একা পেলে তারা মেরে ফেলবে বলে সাবধান করে দিয়ে যায়। তারপর থেকে আকাশের স্ত্রী তার একমাত্র ছেলেকে সব সময় চোখে চোখে রাখতো, কোথাও একা যেতে দিত না। আর তার ছেলেকে বলে দেয় যে যেখানেই যাক না কেন সন্ধ্যার আগেই যেন বাড়িতে ফিরে আসে। তারপর একদিন তন্ময় কাজের জন্য বাজারে যায় এবং সেখানেই সন্ধ্যা হয়ে যায়। তাই সে তার মায়ের কথা অনুযায়ী তাড়াতাড়ি তার বাড়ির রাস্তা ধরে হাঁটতে থাকে যেন দ্রুত বাড়িতে পৌঁছাতে পারে। হাঁটতে হাঁটতে তন্ময় আবাদি জমি পার করে এসেছে। এখন বড় একটি বাঁশঝাড় আছে এবং তার পাশে একটি পুকুর আছে। সেটি পার করে কিছুক্ষণ হাঁটলেই তার বাড়ি পৌঁছে যাবে। তাই সে ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ তন্ময় দেখলো যে বাঁশঝাড়ের ভিতর থেকে অনেকের দুই ছেলে আর সাথে গ্রামের কয়েকটি ছেলে হাতে করে দা বটি আর বড় লাঠি নিয়ে তন্ময়ের দিকে তেড়ে আসছে। এদিকে রাত হয়ে গেল, তাও তন্ময় বাড়িতে ফিরছে না দেখে তন্ময়ের মা অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি অনেকক্ষণ বাড়িতে বসে থাকে। এক পর্যায়ে অনিকের বাড়িতে যায়, গিয়ে বলে, ভাই, আমার ছেলে এখনো বাড়িতে ফিরেনি, তোমরা কি ওর সাথে কিছু করেছো? তোমরা ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। তোমরা ওকে আমার কাছে ফিরিয়ে দাও, দরকার হলে আমি সব সম্পদ লিখে দিব। তন্ময়ের মা এসব কথা বলতে থাকেন আর অঝরে কাঁদতে থাকেন। অনেক এসব দেখে বলে যে তোমার ছেলে কোথায় গেছে তা আমি কিভাবে বলবো, আমি এসব জানি না, তুমি চলে যাও আমার বাড়ি থেকে। বলে অনেক তন্ময়ের মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এদিকে তন্ময়ের চাচাতো ভাইয়েরা তন্ময়কে ধাওয়া করতে থাকে। তন্ময় এই দৃশ্য দেখে আবার উল্টা বাজারের দিকে দৌড় দেয় আর পিছন থেকে তার চাচাতো ভাইয়েরা বলছে, আজ তোর নিস্তার নেই, তোকে আজ আমরা মেরেই ফেলবো। তন্ময় দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে থেমে যায় আর তখনই তার চাচাতো
ভাইয়েরা পিছন থেকে তাকে ধরে ফেলে। তন্ময় তখন বলে, আমাকে মেরো না, আমি বাড়িতে গিয়ে তোমাদের নামে সব সম্পত্তি লিখে দিব, আমার প্রাণ ভিক্ষা দাও, দয়া করে আমাকে মেরো না। এভাবে তন্ময় অনেক আকুতি মিনতি করতে থাকে তাদের কাছে, কিন্তু তারা তন্ময়ের কোনো কথা না শুনেই তাদের হাতে থাকা দা দিয়ে এক চোটে তন্ময়ের গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। তন্ময়ের মাথাটি ছুটে গিয়ে ধানের খেতে গিয়ে পড়ে, আর তার দেহটা লাফাচ্ছিল কষ্টে। তারা হঠাৎ করে এই কাজটি করে তাদের মনের অজান্তে। তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে তাদের বাড়িতে এসে হাঁপাতে থাকে। তাদের এমন হাঁপাতে দেখে অনেক জিজ্ঞেস করে, কি হয়েছে, তোরা এমন হাঁপাচ্ছিস কেন? তারা ভয়ে ভয়ে কম্পিত গলায় সব বলতে থাকে। অনেক এসব শুনে বলে, তন্ময় যখন লিখে দিতে রাজি হয়েছিল তখন তোরা ওকে মারলি কেন? বাসায় ধরে নিয়ে আসলি না কেন? তারা জবাবে বলে, আমরা না বুঝেই মেরে ফেলেছি হঠাৎ করে। তাদের এই কথা শুনে অনেক একটু ভয় পায়। ওইদিকে গভীর রাতে তন্ময়ের মা তন্ময়ের আশায় বসে থাকে। যখন দেখছে তন্ময় আসছে না, তখন তিনি সেই গভীর রাতেই তন্ময়কে খুঁজতে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হলো না। তন্ময়ের মা হতাশ আর ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে এলো। তারপর পরদিন সকালে যে ধানের জমিতে তন্ময়ের মাথাটা ছুটে গিয়েছিল, ওই জমির মালিক তার জমিতে যায় দেখার জন্য যে আসলে তার ধানের কি অবস্থা। তিনি যেই না সেই জমির আইলে উঠেছে খেতে ঢোকার জন্য, অমনি তিনি সেখানে আটকে উঠে আর এক পাও নড়তে পারে না। তিনি দেখেন যে তার জমির সারা আইল রক্তে রঞ্জিত হয়ে আছে, আর তার একটু সামনে পড়ে আছে তন্ময়ের নিথর দেহ। তিনি এই দৃশ্য দেখে এক আত্মচিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে গ্রামের দিকে যান। গিয়ে গ্রামের সব মানুষকে এই ঘটনাটি বলে এবং সবাইকে ডেকে আনে। তারপর এই কথা তন্ময়ের মা যখনই শোনে, তখনই তিনি এক দৌড়ে সেই জমিতে যায় এবং তন্ময়ের নিথর দেহ দেখে তিনি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তন্ময়কে ধর্মীয় অনুযায়ী দাফন করানো হয়। তন্ময়ের মা প্রতিদিন তার কবরে গিয়ে শুয়ে শুয়ে চিৎকার করে কান্না করতো। এভাবে কিছুদিন পর তন্ময়ের মা পাগল হয়ে যায়। পাগল হওয়ার পর তন্ময়ের মা কোথায় যেন চলে যায়, কেউ জানে না। এই সুযোগে অনিক এসে আকাশের সব সম্পত্তি দখল করে নেয়। যেহেতু অনিক আকাশের ভাই ছিল এবং আকাশের ভাই ছাড়া সম্পত্তি পাওয়ার মতো অনিক ছাড়া আর কেউ ছিল না। ভাই অনিক সুযোগ পেয়ে সব হাতিয়ে নেয়, কিন্তু অনিক জানে না যে সে কোন বিপদ ডেকে এনেছে। এখান থেকে অনিকের জীবনের কালো অধ্যায় শুরু হয়। একদিন অনিকের বড় ছেলে বাজারে যায় কিছু দরকারি জিনিসপত্র কিনতে। তার বাজার থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়। যেহেতু রাত হয়ে গেছে, তাই সে মনে করলো বাজারে থাকা আর ঠিক হবে না। সে বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল, তাই ধান ক্ষেতের আইল ধরে হাঁটতে থাকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা হেঁটে এলো, কোনো সমস্যা হলো না, কিন্তু যেখানে তারা তন্ময়কে হত্যা করেছিল সেই জায়গায় এসে দেখতে পায় যে কে যেন উড়ু হয়ে ধান ক্ষেতের মাঝে কি যেন খুঁজছিল অনিকের বড় ছেলে। সেই লোকটিকে দেখে একটু বেশি ভয় পায়, কারণ এত রাতে এই ধান খেতে কে কি খুঁজছে। আর কিছু খুঁজতে হলে লাইট নিয়ে খুঁজবে, কিন্তু সেই লোকটির কাছে কোনো লাইট ছিল না। আর তার হঠাৎ করে সেই দিন তন্ময়কে হত্যা করার ঘটনাটি মনে পড়ে যায়। সেই ঘটনাটি মনে পড়ার কারণে সে আর সেখান থেকে নড়াচড়া করতে পারে না। তারপরও সাহস করে এগিয়ে গিয়ে সেই লোকটিকে জিজ্ঞেস করলো, কে ভাই আপনি, আর এখানে কি খুঁজছেন? প্রথমবার জিজ্ঞেস করে কোনো লাভ হলো না। সেই লোকটি নিজের মতো খুঁজেই যাচ্ছিল। তারপর আবার যখন জিজ্ঞেস করলো, তখন সেই লোকটি বলল, ভাই আমাকে একটু খুঁজতে সাহায্য করুন, খুঁজে পাচ্ছি না। তারপর অনিকের বড় ছেলেটি বলল, ভাই আপনি অন্ধকারে কি খুঁজছেন? সেই লোকটি বলল, ভাই আমার মাথাটা এই ক্ষেতের মাঝে হারিয়ে গেছে, একটু খুঁজে দিবেন? তারপর অনিকের ছেলে ভালো করে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, তন্ময়ের মাথা বিহীন দেহ। সে এক দৌড়ে বাজারের দিকে যায় আর পিছন থেকে তন্ময়ের অবয়বটি বলছে, ভাই আমার মাথাটা খুঁজে দিয়ে যান। ভাই দাঁড়ান। অনিকের বড় ছেলে দিক বিদিক প্রাণপণে দৌড়াতে থাকে। তারপর একটি আম গাছের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে অনেক বাড়িতে অনেক চিন্তা করছিল, এত রাত হয়ে গেছে, তার বড় ছেলে এখনো বাসায় আসছে না। পরে যখন জ্ঞান ফিরে তখনও দেখে তন্ময়ের মাথাবিহীন দেহটা তার পাশে এসে বলছে, ভাই আমার মাথাটা দেন, আমার মাথাটা কেন কেটে দিলেন? এই দৃশ্য দেখে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এবার যখন সে জ্ঞান ফিরে পায় তখন দেখে ভোরের আলো ফুটে গেছে। সে আর কোনো কিছু না ভেবে উঠে বাড়ির দিকে একটা দৌড় দেয়। এক দৌড়ে বাড়িতে পৌঁছে যায়। অনিক তার ছেলেকে বাড়িতে দেখে যেন একটা প্রাণ ফিরে পায়। সাথে সাথে অনিক তার ছেলেকে জিজ্ঞেস করে যে কাল রাতে কোথায় ছিলি। তারপর অনিকের বড় ছেলে সব খুলে বলে। অনিক প্রথমে খুব একটা পাত্তা দেয়নি বিষয়টাকে, বলে এটা তোমার মনের ভুল হবে, এটা কি ভুলে যাও। তারপর আরেক দিন অনিক বাজারে যায় কিছু সবজি কেনার জন্য। গ্রাম অঞ্চলের সাধারণ রাতে সবজির বাজার জমজমাট হয়, তাই অনিক
ভাবলো বিকেলের দিকে বাজারে রওনা দিবে, যেন সে সন্ধ্যার আগেই বাড়িতে আসতে পারে। তো অনেক তার পরিকল্পনা অনুযায়ী বিকেলে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং বাজারে গিয়ে সবজিও কিনে ফেলে। কিন্তু তার বাজার করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সে আর দেরি করে না, ধান ক্ষেতের আইল ধরে হাঁটতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, অনেক তার টর্চ লাইটটি তার সাথে নিয়ে আসতে ভুলে গেছে। যেহেতু ভুলেই গেছে, তাই আর ভেবে কাজ কি। অনেক আইল ধরে হাঁটতে থাকে, সারা রাস্তা হেঁটে এলো, কিন্তু অনেকের কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই সে প্রায় ধান ক্ষেত থেকে বের হয়ে গ্রামের রাস্তা দিকে পা রাখবে, অমনি দেখে সে রাস্তার পাশে কে যেন অবুর হয়ে কিছু খুঁজছে। দৃশ্য দেখা মাত্রই অনেক আঁতকে ওঠে আর বিশাল বড় ধাক্কা খায়। সাথে সাথে অনেকের তার বড় ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায়। এতক্ষণ তার এই কথাটি মনে ছিল না। অনেক সেই লোকটিকে কোনো কিছু জিজ্ঞেস করেনি, কারণ সে জানে এখন তার সাথে কি ঘটতে চলেছে। অনেক কোনো কথা না বলে পাশ কাটিয়ে পালিয়ে গ্রামের দিকে যেতে চাচ্ছিল। অমনি সেই লোকটি অনেকের রাস্তা আটকে তাকে বলছে, চাচা, আমার মাথাটা এই ক্ষেতের মাঝে হারিয়ে গেছে, আমাকে একটু খুঁজে দিবেন? সেদিন আপনার বড় ছেলেকে বললাম, সে তো পালিয়ে গেল, আপনি একটু আমাকে খুঁজে দিবেন? অনেক সেই লোকটিকে দেখে তার গায়ের সব লোম দাঁড়িয়ে যায়, কারণ সেটি ছিল তন্ময়ের মাথাবিহীন অবয়ব। অনেক এক পা নড়তে পারছিল না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অনেক কষ্ট করে আবার বাজারের পথ ধরে দৌড়াতে লাগলো, আর পিছন থেকে তন্ময়ের অবয়বটি বলছে, দাঁড়ান চাচা, আমাকে আমার মাথাটি খুঁজে দিয়ে যান, আমাকে আর মাথা ছাড়া ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে, দাঁড়ান চাচা। অনেক দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। তারপর দেখে তার পরিচিত একজন বাজারের ওই দিক থেকে আসছিল। লাইট হাতে অনেক সেই লোকটিকে দেখে দেহ যেন প্রাণ ফিরে পায়। সেই লোকটি তাকে জিজ্ঞেস করে, কিরে অনেক, তুই এত রাতে এখানে বসে আছিস কেন? তারপর অনেক বলল, ভাই, সব রাস্তায় যেতে যেতে বলবো, এখন তুই দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দে। এ বলে অনেক আর সেই লোকটি গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে অনেক বলল, আমি এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। তারা প্রায় গ্রামের রাস্তায় পা দিয়েছে, তখনই অনেক বলল যে, আমি ঠিক এখানে সেই অবয়বটিকে দেখেছিলাম। সাথে সাথে অনেকের সাথে থাকা সেই লোকটি এক ভয়ঙ্কর স্বরে বলল, আচ্ছা, আমাকে দেখো তো, অবয়বটি ঠিক আমার মতো ছিল নাকি? সেই লোকটির মুখে এমন কথা শুনে যেই না সেই লোকটির মুখের দিকে তাকিয়েছে, অমনি অনেক আঁতকে ওঠে এবং সেখান থেকে গ্রামের দিকে এক দৌড় দেয়। সে দেখলো অনেক এতক্ষণ ধরে যার সাথে কথা বলছে আর হেঁটে আসছিল, সে আর কেউ নয়, অনেকের মাথাবিহীন অবয়ব। অনেক এই দৃশ্য দেখে সেখানে এক আত্মচিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে আসেন এবং আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারপর বাড়ির সবাই তার চিৎকার শুনে তার কাছে ছুটে আসে এবং চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরান। তারপর অনেক সব ঘটনা খুলে বলে তার ছেলে এবং স্ত্রীকে। অনেকের বড় ছেলে বলে, দেখো বাবা, আমি আগেই বলেছি তন্ময়ের আত্মা ফিরে এসেছে, ওর আত্মা আমাদের মেরে ফেলতে এসেছে। এসব অনেক তার নিজের চোখের সামনে দেখার পর বিশ্বাস করে। এই দিনের পর থেকে অনেক বা তার পরিবারের কেউ রাতের বেলা বের হয় না, দিনের আলোতেই তাদের সব কাজ সম্পন্ন করত। এমনি একদিন অনেক সকাল হয়েছে, তারপরেও অনেকের বড় ছেলে ঘর থেকে বের হচ্ছে না। অনেকের স্ত্রী মনে করেছেন রাতে হয়তো ঘুম হয়নি, তাই এত সকাল পর্যন্ত ঘুমাচ্ছে। তারপর অনেকের স্ত্রী রান্না শেষ করে তার বড় ছেলের ঘরে যায় ঘুম থেকে জেগে দেওয়ার জন্য, কিন্তু অনেকের স্ত্রী রুমে গিয়ে এক আত্মচিৎকার দেয়। সবাই শুনে দৌড়ে অনেকের বড় ছেলের রুমে যায়, গিয়ে দেখে অনেকের স্ত্রী মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর অনেক যেই না তার বড় ছেলের বেডের দিকে তাকিয়েছে, অমনি সে লাফ দিয়ে উঠে দেখে তার বড় ছেলের চোখ কপালের দিকে তাকিয়ে আছে। সারা শরীর এবং বিছানা কাঁথা রক্তে ভেসে গেছে, সেই সাথে শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। এই দৃশ্য দেখে অনেক কান্নায় ভেঙে পড়ে, সাথে সাথে তার স্ত্রীকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরায়। তারপর অনেকের বড় ছেলেকে ধর্মীয় অনুযায়ী দাফন করানো হয়। অনেক ও তার স্ত্রী অনেক ভেঙে পড়ে তাদের বড় ছেলেকে হারিয়ে। তারপর অনেকের স্ত্রী অনেককে এক হুজুরের কাছে যাওয়ার জন্য পরামর্শ দেয়। পরদিন অনেক একটি হুজুরকে নিয়ে আসে তাদের বাড়িতে। তারপর অনেক হুজুরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলে, তন্ময়কে কে মেরে ফেলেছে থেকে শুরু করে সব বলে। তারপর হুজুর সব শুনে বলেন যে, আপনারা তো অনেক বড় অপরাধ করেছেন, আপনাদের তো পুলিশে দেওয়া দরকার ছিল, আমি আপনাদের সাহায্য করতে পারবো না বলে হুজুর চলে যেতে চাচ্ছিল। তখন অনেক অনুরোধ করে অনেক হুজুরকে বলে, হুজুর আমাকে সাহায্য করুন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এখন বুঝতে পারছি, সাহায্য করুন হুজুর।
অনেক অনুরোধ করার পর হুজুর রাজি হয়। তারপর হুজুর একটি ছেলের উপর তন্ময় জিন হাজির করে। তারপর হুজুর সেই জিনটিকে জিজ্ঞেস করে যে সে কেন এসেছে এবং তাদের কেন ভয় দেখাচ্ছে। তখন জিনটি বলে, তারা আমাকে মেরে ফেলেছে, আমার বাবাকে মেরেছে, তারপর আমাদের সম্পত্তি দখল করেছে, আমি ওদের ছাড়ব না, আমি ওদের বংশ নির্বংশ করে তারপরেই যাব। হুজুর সেই জিনটির কাছে ক্ষমা চায় এবং অনেক রিকোয়েস্ট করে। তারপর জিনটি যেতে রাজি হয়, কিন্তু সেই জিনটি একটি শর্ত দেয়। জিনটি বলে, অনেক আমাদের যেসব সম্পত্তি দখল করেছে সেগুলো যেন সব গরিব মিসকিন মানুষের মাঝে দান করে এবং গরিব মানুষকে 3 বেলা খেতে দেয়। যদি সে এসব ঠিকমতো পালন করে তবেই আমি যাব, আর যদি কোনোটা অমান্য করে তাহলে আমি আবার ফিরে আসব, আর এবার তাদের নির্বংশ করে যাব। তারপর অনেক সব কিছুতে রাজি হয়ে যায়। অনেক সব ঠিকঠাকভাবে পালন করে এবং তার হাতিয়ে নেওয়া সব সম্পত্তি মাদ্রাসা মসজিদ সহ গরিব মানুষের মাঝে দান করে দেয়। এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা একজন ইমামের ঘটনা এবং এই ঘটনাটা আসলে ফরিদপুরের মসজিদ একটা, মানে ফরিদপুর জেলার একটা ছোট গ্রামের পুরনো একটা মসজিদের ইমাম। আর ওই ইমামের ঘটনাটা আজকে শেয়ার করব, আর সেটা অবশ্যই আপনারা শুনলেই বুঝতে পারবেন যে ঘটনাটা কি পরিমাণের একটা ভয়ানক ঘটনা হতে চলেছে। তো রাসেল ভাই সরাসরি ঘটনায় চলে যাই। আমি এই ফরিদপুরের গ্রামের মসজিদের ইমামের নাম বললাম, তার নাম হচ্ছে মাওলানা আব্দুল কাদের, এবং তিনি মূলত তার কাছে গিয়ে আমি এই ঘটনাটা সংগ্রহ করি। এই কাদের মিয়া তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং আল্লাহ ভীরু একজন ব্যক্তি এবং গ্রামের সবার প্রিয়। প্রতিদিনের মতো এক রাতে তিনি তাহাজ্জুদের নামাজের জন্য রাত 3টার দিকে মসজিদে যান। মসজিদের ভেতর ঢুকেই তিনি অবাক হয়ে গেলেন। প্রথম কাতারে সাদা পাঞ্জাবি পরা একজন লোক গভীর মনোযোগে নামাজ পড়তেছেন। এত রাতে কাউকে আগে কখনো দেখেননি। নামাজ শেষ হলে তিনি সালাম ফিরিয়ে তাকালেন, কিন্তু সেই লোকটি কোথাও নেই। ইমাম ভাবলেন হয়তো এটা চোখের ভুল ছিল। এরপর তিনি আজান দিলেন। আজানের পর হঠাৎ মসজিদের বাইরে থেকে খুব ধীর কণ্ঠে বলল, হুজুর একটু আসবেন। তো বাইরে বেরিয়ে দেখলেন কুয়াশার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন যে মসজিদের পেছনের কবরস্থানে একজনের জন্য দোয়া দরকার, আপনি যদি একটু আসতেন তো খুব ভালো হইতো, এই কথা বললেন। তো ইমাম সাহেব আব্দুল কাদের সাহেব সাহস করে তিনি এগিয়ে গেলেন। রাসেল ভাই কিন্তু কবরস্থানে পৌঁছেই দেখলেন সেখানে কেউ নেই, শুধু বাতাসে পাতার শব্দ আর দূরে একটি সাদা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি এবং সূরা আল ফালাক ও সূরা নাস তেলাওয়াত করতে শুরু করলেন। কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ এসে জানান যে বহু বছর আগে ওই কবরের পাশে এক ধর্মপরায়ণ ব্যক্তি ইন্তেকাল করেছিলেন। গ্রামের অনেকেই দাবি করেন শেষ রাতে সেখানে অদ্ভুত কিছু দেখা যায়, তবে এসবের সত্যতা নিশ্চিতভাবে জানা যায় না। ইমাম এরপর থেকে সবাইকে একটি কথাই বলতেন যে এই ভালো মানুষের হয়তো জানাজার জন্যই হয়তো বা তিনি মানে দোয়া করার জন্য বলছেন এরকম। কিন্তু সেই ঘটনার পর পুরো গ্রামে বিষয়টি ছড়িয়ে পড়ল। কেউ বলল ইমাম সাহেব নাকি অলৌকিক কিছু দেখেছেন, আবার কেউ বলল যে রাতের কুয়াশা আর অন্ধকারে চোখের ভুলও হতে পারে। কিন্তু ইমাম সাহেব কাউকে নিশ্চিত করে কিছু বললেন না। তিনি আসলে একটা গম্ভীর মানুষ, তো বিষয়টা ওইভাবে সবাইকে কিছু বললেন না। তিনি শুধু বলতেন যে বিষয়ের প্রমাণ নেই সে বিষয়ে নিশ্চিত কথা বলা ঠিক নয়, আল্লাহ সব কিছুই ভালো জানেন। তো কয়েক রাত শান্তিতেই কেটে গেল। তারপর
এক বৃহস্পতিবার রাতে এশার নামাজ শেষে সবাই চলে যাওয়ার পর ইমাম সাহেব মসজিদের ভেতরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। বাইরে হালকা বাতাস বইছিল। হঠাৎ মসজিদের প্রধান দরজায় 3 বার ধীরে ধীরে টোকা পড়ল, টক 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 শব্দ। তিনি দরজা খুলে দেখলেন প্রায় 40 বছর বয়সী এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু মুখে অদ্ভুত ক্লান্তির একটা ছাপ। লোকটি শান্ত গলায় বলল, হুজুর, আমি কি 2 রাকাত নফল নামাজ পড়তে পারি? তো ইমাম সাহেব বললেন যে অবশ্যই, আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। লোকটি ভিতরে ঢুকে নামাজ শুরু করলো, কিন্তু কয়েক মিনিট পর ইমাম সাহেবের মনে হলো অনেক সময় হয়ে যাচ্ছে। তিনি তাকিয়ে দেখলেন মসজিদের ভেতরে আর কেউ নেই। তো তিনি চারদিকে খুঁজলেন, দরজা বন্ধ, জানালাও ভিতর থেকে আটকানো, মানুষটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এবার তিনি ভয় না পেয়ে ধীরে ধীরে আল্লাহর জিকির করতে লাগলেন। কিছুক্ষণ পর বাইরে একটি বিড়ালের ডাক শোনা গেল আর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। তো যখন পরিবেশ স্বাভাবিক হয়ে গেল, পরদিন মানে এই পরিবেশ যখন মানে এরকম হলো, তিনি তো খোঁজাখুঁজি করতেছেন যে মানে এরকম ঘটনা তো হওয়া কথা না। পরের দিন সকালে তিনি ঘটনাটি গ্রামের কয়েকজন প্রবীণকে জানালেন। তাদের মধ্যে একজন বললেন যে, হুজুর, আমরা নিশ্চিত বলতে পারি না কি হয়েছে, অনেক সময় রাতের নীরবতায় মানুষ উপলব্ধি ভিন্ন হতে পারে, তাই এসব নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। মানে ইনি ইমাম সাহেবের উপরে এই কথা বললেন যে ঘটনাটা আপনার কাছে ঘটতেছে, এর আগে তো আমরা শুনিনি, তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা এখন কি বলি? তো আসলে আপনি মনে হয় এটা মনের ভুল ছিল, এই কথা বলছেন। তো ঘটনার কয়েক সপ্তাহ পর গ্রামের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এক রাতে এমন একটি ঘটনা ঘটল যা ইমাম সাহেবকে গভীর চিন্তায় ফেলে দিল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের বাঁশবাগানের বাতাসের শব্দ। তিনি তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে ইমাম সাহেব যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ তার কানে খুব একটা মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসলো। তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো মুসল্লি আগে থেকেই এসে তেলাওয়াত করছেন মসজিদের ভিতরে। তো উনি মসজিদের ভিতরে ঢুকে অবাক হয়ে গেলেন, মসজিদ সম্পূর্ণ খালি। তো কিন্তু কোরআন তেলাওয়াত শব্দ তখনও শোনা যাচ্ছে। শব্দটি যেন কখনো মসজিদের মেহরাবের থেকে আসছে, কখনো আবার মসজিদের পেছনের কবরস্থানের দিক থেকে আসছে। মানে 2 ধরনের শব্দ শোনা যাচ্ছে। ইমাম সাহেব থেমে গেলেন। তিনি কোনো সিদ্ধান্তে না পৌঁছে ধীরে ধীরে আল্লাহর জিকির করতে লাগলেন এবং নিজের নামাজ শুরু করলেন। নামাজ শেষ হতে কোরআন তেলাওয়াতের শব্দ হঠাৎই একবারে থেমে গেল। এটা কিন্তু তাহাজ্জুদের নামাজ ছিল রাসেল ভাই। তো নামাজ শেষ হতেই তেলাওয়াত শব্দ হঠাৎ একেবারে থেমে গেল। তিনি বাইরে বেরিয়ে দেখলেন কুয়াশার মধ্যে একটি সাদা পোশাক পরা অবয়ব ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অন্ধকার আর কুয়াশার কারণে সেটি মানুষ ছিল নাকি অন্য কিছু তা বোঝা গেল না। তিনি কাউকে অনুসরণ করলেন না, বরং মসজিদে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি ভাবতেছেন যে আমার যদি ক্ষতি না করে, তাহলে তার সঙ্গে তো আমার কোনো ঝামেলা করেও দরকার নেই বা কোনো সমস্যা করার দরকার নেই, আমার তো আর সে ক্ষতি করতেছে না। তার চিন্তা ভাবনা ছিল এরকম। তো পরদিন জুমার খুতবায় তিনি গ্রামের মানুষকে বললেন, যে ঘটনাই ঘটুক না কেন, ভয়ের কারণে কখনো ইমানটাকে দুর্বল করা যাবে না। কোনো অদ্ভুত অভিজ্ঞতা হলে তা নিজে গুজব ছড়ানোর চেয়ে আল্লাহর উপর ভরসা করা উত্তম। এবং এই কথা বলার পর তারা সবাই হঠাৎ ইমাম সাহেবের এরকম বক্তব্য শুনে সবাই অবাক, যে ইমাম সাহেব হঠাৎ এমন বক্তব্য দিচ্ছেন কেন। পরে নামাজ শেষে কয়েকজন মুসল্লি তাকে নিয়ে বসলেন যে, হুজুর, কোনো কি সমস্যা? উনি বললেন, না, কোনো সমস্যা আছে। বিষয়টা একদম ধামাচাপা দিলেন
দিয়ে তো বলেন ঠিক আছে, যে সমস্যা না হয় ঠিক আছে। এরা মানে তার পরের দিন রাতে, শুক্রবার শনিবার রাতে উনি করলেন কি, বাসার থেকে আসতেছেন, হঠাৎ করে দেখতেছেন যে তার পিছন পিছন একজন মুরব্বি আসতেছেন। তার চেহারা আসলে মানুষের মতোই, কিন্তু উনি প্রচণ্ড লম্বা ছিলেন। তাকে দেখতে হলে ইমাম সাহেবকে আকাশের দিকে তাকায় কথা বলতে হচ্ছে, এরকম যে কথা বলে আর কি কথা বলতে হবে। তো উনি একটু ধীর হয়ে দাঁড়ালেন, ওই যে সাদা অবয়বটা ওটাও দাঁড়িয়ে গেল। উনি একটু আগাচ্ছেন, ওনাকে অনুসরণ করেই আগাচ্ছে। তো উনি বেশ ওখানে দাঁড়িয়ে মনে মনে তো আয়াতুল কুরসি পাঠ করতেছেন এবং ওনাকে ডাক দিয়ে বললেন, ভাই কিছু বলবেন? তো উনি কাছে আসতেছে না। তারপর দেখতেছেন তিনি আসলে মানুষের মতোই, যদিও তিনি হেঁটে আসতেছেন, কিন্তু মাটি থেকে তাকে 1-2 হাত উপরে লাগতেছে, মনে হচ্ছে যে 1-2 হাত উপরে সে দাঁড়িয়ে আছে। তা ওকে বললেন, ভাই কিছু বলবেন? তো উনি একটা গাইবি আওয়াজের মতো একটা শব্দে তিনি বললেন, ভাই মসজিদের পাশের কবরস্থানের সে হাজির যে কবর ছিল, বলে এই কবরটাকে আপনারা একটু জিয়ারত করেন ভাই। ওনার পরিবারের কেউ নেই, ওনার মেয়ে বাইরের দেশে থাকে, ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, তবে উনি খুবই ধার্মিক লোক ছিলেন। ওই জিনটি আর কি মূলত ওই লোকটির সাথে থাকতেন এবং তার সঙ্গে চলাফেরা, তিনি কথা বলতেন তার সাথে। তো ওনার আসলে কেউ, ওনার কবরে দোয়া করার মতো কেউ নেই, মানুষ যে তো ছেলেমেলে সব বাইরে থাকে। তো বললেন, ভাই আপনি শুধু এখানে একটু দোয়া পড়েন, আমি এই দোয়াটা করলে আমি আপনাকে ডিস্টার্ব করবো না, দয়া করে মাঝে মাঝে একটু দোয়া করবেন, এই কথা বললেন। তো বলে যে ঠিক আছে, এই কারণে তুমি আমার সাথে এই ঘটনা ঘটাচ্ছ? কয় জি ভাই, আমি আপনাকে বলবো কিন্তু এইভাবে বলতে পারছি না। হ্যাঁ, আপনারা ভয় পাবেন বা আপনি যদি কোনো কষ্ট পান আমার দ্বারা, এটা তো খুব খারাপ একটা ঘটনা হয়ে যাবে। তো আজকে আমি আপনার সঙ্গে কথা বললাম, আপনি একটু তার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ফজরের নামাজের পর সবাইকে নিয়ে দোয়া করব। এই যে তারপর বললেন যে ফজরের নামাজে তিনি কথা বললেন, যে মুসল্লিদেরকে বললেন যে সবাই একটু দয়া করে থাকবেন, আজকে একটু দোয়া আছে, এই হাজির কবরটা দোয়া করব। আমার একটু স্বপ্নে দেখেছে। উনি বিষয়টা ভেঙে বললেন না যে কে আসছে না আসছে, উনি বলেন যে হাজির ওখানে একটু আসতে হবে, তো অবশ্যই দোয়া করতে হবে, তো আপনারা একটু থাকবেন। পরে দোয়া করার পর রাসেল ভাই তারপরের দিন থেকে আর কোনো এই সমস্যাটা হয়নি। রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আশা করি যে ভালো লাগে তো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।